ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা যারা ডাব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষাগুলো দেবে, তোমাদের জন্য আমি আজকে আবার নতুন একটা সেট নিয়ে এসেছি। আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল যে প্রিলিমিনারি এক্সাম 2019 সালে হয়েছিল তার কোশ্চেন সেটটি আলোচনা করব। আমরা এখানে 52টি জিকে বিস্তারিতভাবে আলোচনা করব, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রথম প্রশ্ন এখানে আছে, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়। আচ্ছা, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি কি আছে? এ বৈদ্যুতিক শক্তি, বি তেজস্ক্রিয়তা, সি অতিক্রান্ত দূরত্ব, ডি এরোপ্লেনের গতিবেগ। এটা সঠিক উত্তর হবে অতিক্রান্ত দূরত্ব। ওডোমিটারটা কোথায় দেখা যায়? তোমরা যখন বাইক চালাও, তোমাদের যে সামনে যে মিটারের কাঁটার থাকে, বাইকের যে মিটার, সেটাকে বলা হয় ওডোমিটার। ঠিক আছে, এটার সাহায্যে গাড়ির গতিবেগটা দেখানো হয়। ঠিক আছে, আর বৈদ্যুতিক শক্তি কিসের সাহায্যে মাপা হয়? বৈদ্যুতিক শক্তি মিটার বলা হয়, তোমরা জানো, বাড়ির বৈদ্যুতিক মিটার বলে। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা মাপা হয় গিগার মুলার কাউন্টারে। ঠিক আছে, কিসে মাপা হয় তেজস্ক্রিয়তা? গিগার মুলার কাউন্টারে। কি? গিগার মুলার কাউন্টার, গিগার মুলার কাউন্টারে। ঠিক আছে, তেজস্ক্রিয়তা মাপা হয়। আর এরোপ্লেনের গতিবেগ, এরোপ্লেনের গতিবেগ মাপা হয় ট্যাকোমিটার। এটাও জেনে রাখবে, ট্যাকোমিটার। এরোপ্লেনের গতিবেগ মাপা হয় ট্যাকোমিটার, ট্যাকোমিটার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, তোমরা নেহেরু ট্রফি, এখানে অপশন আছে টেনিস, ফুটবল, হকি, ব্যাডমিন্টন। নেহেরু ট্রফি কিন্তু হকিতেও আছে, এবং এই যে দেখছো কেরালা একটা বোট রেস হয়, এই বোট রেসও হচ্ছে এই নেহেরু ট্রফির সাথে যুক্ত। আর হকি খেলাটাও নেহেরু ট্রফির সাথে যুক্ত। আর একটা নেহেরু কাপ আছে। ঠিক আছে, নেহেরু কাপ, এটা নেহেরু ট্রফি। আর একটা নেহেরু কাপ আছে, নেহেরু কাপটা ফুটবলের সাথে যুক্ত। ঠিক আছে, ওটা পরীক্ষাতে পড়ে, এগুলো তোমরা জেনে রাখবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? তো এখানে অপশনের মধ্যে যেগুলো আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, দাদা মুন্সি, এটা সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। কাইজার ই হিন্দ একটা উপাধি দেওয়া হতো, ব্রিটিশ সরকারের তরফ থেকে দেওয়া হতো একটা উপাধি। ঠিক আছে, সেই উপাধিটি মহাত্মা গান্ধীকে দেওয়া হয়েছিল। কি কারণে দেওয়া হয়েছিল? দক্ষিণ আফ্রিকায় জনসেবার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অবদান ছিল মহাত্মা গান্ধীর, তার জন্য তাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, কে দিয়েছিলেন? তৎকালীন ভাইসরয় চার্লস হার্ডিঞ্জ। কে দিয়েছিলেন? চার্লস হার্ডিঞ্জ, চার্লস হার্ডিঞ্জ ভাইসরয় ছিলেন, তখন দিয়েছিলেন। কত সালে? 1915 সালে। চার্লস হার্ডিঞ্জ 1915 সালে এই উপাধিটি দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, শুধুমাত্র মহাত্মা গান্ধীকে দেওয়া হয়নি, এছাড়াও আরও অনেককে দেওয়া হয়েছিল। এনাদের মধ্যে যেটা তোমাদের নাম বলেছিল সেটা হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকেও কাজারিহীন দেওয়া হয়েছিল, কিন্তু উনি যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে, তখন উনি ওটা প্রত্যাখ্যান করেন এই উপাধিটা। আর এছাড়াও অনেককেই দেওয়া হয়েছিল, কিন্তু এখানে অপশনের মধ্যে তোমার যেহেতু মহাত্মা গান্ধী আছে, তাই এটা মহাত্মা গান্ধী উত্তর হবে। পাবলিক সার্ভিসের কারণে ব্রিটিশরা এই কাইজার ই হিন্দ উপাধিটি দিত। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? এটা আশা করি তোমাদের জানা, 1919 সালে। 1919 সালে কত কত তারিখ সেটাও জেনে রাখো, সেটা হচ্ছে 13 এপ্রিল। 13 এপ্রিল, এটা পরীক্ষায় পড়ে। ঠিক আছে, আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ ঘটনাটা তোমরা আসলে আশা করি সবাই জানো। যারা যারা জানো না, একটু ভালো করে শুনে নাও। এই ঘটনাটা ঘটেছিল 13 এপ্রিলে 1919 সালে। আর এখানে হচ্ছে একটা জায়গায়, জালিয়ানওয়ালাবাগ বলে একটা জায়গা, সেখানে বিপ্লবীরা একখানে সমাবেত হয়েছিল, প্রতিবাদ জানাচ্ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। সেখানে ব্রিগেডিয়ার ডায়ারের নির্দেশে সেনাবাহিনীরা সেখানে গুলি চালায়, এবং গুলি চালানোর ফলে সেখানে সমাবেত প্রায় ডায়ারের, জেনারেল ডায়ার পরবর্তীকালে যখন তাকে পুট আপ করা হয়, তখন তিনি জানান যে মোটামুটি 2000-এর উপর লোক মারা গিয়েছিল ডায়ারের কথা মতো। পরবর্তীকালে কত মারা গিয়েছিল সেটা তো অসংখ্য, অগণিত হতে পারে, কিন্তু শুধুমাত্র ডায়ারের কথা মতো 2000 মারা গিয়েছিল। ঠিক আছে, মূল ঘটনাটি হয়েছিল 13 তারিখে, 13 এপ্রিলে, দুইজনকে গ্রেপ্তার করার পর জনতা খেপে যায়, তখন তার উপর গুলি বর্ষণ করতে থাকে। আর সেখানে 144 ধারা জারি ছিল। কেন এই ঘটনাটি কেন ঘটছিল? জনতা এত উত্তেজিত হয়ে সেখানে সমবেত কেন হয়েছিল? কারণ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা বলেছিল যে ভারতীয়রা যদি সাপোর্ট করে তাহলে কি করবে, ভারতের ভারতের হাতে স্বাধীনতা তুলে দেওয়া হবে। ঠিক আছে, এটা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরা তার কাজ তো করেনি, বরং উল্টে আবার শাসন রালাটাই নিয়ে এসেছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল, দীর্ঘদিন ধরে প্রতিবাদ হচ্ছিল। আর তার একটা চরম চূড়ান্ত পরিণতি এই 1919 সালে জালিয়ানওয়ালাবাগের ঘটনা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি।
মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? তো এখানে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ আছে, দেখো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ যদি পড়ে, যদি অপশান যদি ত্বক থাকে, তাহলে তোমরা কিন্তু ত্বকটা লিখবে, ঠিক আছে। যদি ত্বক অপশানে থাকে তাহলে ত্বক বা চামড়ার কিন্তু লিখবে। সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক বা চামড়া, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরে সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে লিভার বা যকৃৎ, ঠিক আছে। এখানে যেহেতু ত্বক নেই, লিভার বা যকৃৎ আছে, তাহলে তোমরা এই লিভার বা যকৃৎ করবে, ঠিক আছে। আর সবচেয়ে ছোট গ্রন্থি এখানে লিভার কোনটা, এখানে দেখো এই অংশটা লিভার, এই অংশটা হচ্ছে লিভার, এটা হচ্ছে লিভার, এই দেখো, ঠিক আছে। আচ্ছা, আর সবচেয়ে ছোট গ্রন্থি মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড, সবচেয়ে ছোট গ্রন্থি মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড। কি বললাম? পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি মানবদেহের, ঠিক আছে, এটা জেনে রাখবে। পরের প্রশ্ন কি আছে দেখি। ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? এটা 2019 সালে প্রথম লোকপাল নিযুক্ত হন। তখন কে হন নিযুক্ত? পিনাকীচন্দ্র ঘোষ হন প্রথম লোকপাল। লোকপালটা কি জিনিস? লোকপাল এবং লোকায়ুক্ত, লোকপাল নিয়োগ হয় কেন্দ্র সরকারের এবং লোকায়ুক্ত নিয়োগ হয় রাজ্য সরকারের, ঠিক আছে। এদের কাজ হচ্ছে মোটামুটি দুর্নীতি দমন করা, ঠিক আছে। লোকপাল এবং লোকায়ুক্তের কাজ হচ্ছে দুর্নীতি দমন করা, দুর্নীতি দমন করে একটা, এটা জনস্বার্থে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে লোকপাল কে আছেন? বর্তমানে লোকপাল আছেন অজয় মণিক রাও, এটা জেনে রাখো। বর্তমান লোকপাল আছে অজয়, যখন প্রশ্নটা পড়েছে এটা জেনে রাখো, অজয় মণিক রাও, ঠিক আছে। অজয় মণিক রাও খানউইলকার, অজয় মণিক রাও খানউইলকার, খানউইলকার, অজয় মণিক রাও খানউইলকার, ইনি আছেন বর্তমান লোকপাল। আর আমাদের রাজ্যের বর্তমান লোকায়ুক্ত কে আছেন? বর্তমান লোকায়ুক্ত কে আছেন? অসীম কুমার রায়, এটা জেনে রাখো, অসীম কুমার রায় বর্তমান লোকায়ুক্ত আছেন, অসীম কুমার রায়, ঠিক আছে। ইনি বর্তমানে লোকায়ুক্ত আছেন পশ্চিমবঙ্গের। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফল সংক্রান্ত বিদ্যাকে এখানে বলা হয় অ্যান্থোলজি, ফিওলজি, এটা হচ্ছে পোমোলজি। পোমোলজিকে বলা হয় ফল সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে। অ্যান্থোলজি কি? এই অপশনে অ্যান্থোলজি আছে। অ্যান্থোলজি কি? অ্যান্থোলজি হচ্ছে বিভিন্ন লেখক বা একই লেখকের পদ্য বা গদ্য বা সাহিত্যের সংকলন, বুঝতে পেরেছ? বিভিন্ন লেখক বা যে কোনো একজন লেখকের তার পদ্য, এবং ধরো একজন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু যে পদ্য গদ্য সাহিত্য আছে সমস্ত সংকলনকে একসাথে কি বলা হবে? অ্যান্থোলজি, ঠিক আছে। সংকলন হবে, সমস্ত পদ্য গদ্যের সংকলন, তাকে বলা হয় অ্যান্থোলজি। আর প্যারোলজি, প্যারোলজি বলে কিছু না, এটা হচ্ছে পাইরোলজি। পাইরোলজি হচ্ছে এটা তাপ বা আগুনের ফল সংক্রান্ত, কি বললাম? তাপ বা আগুনের ইফেক্ট কি হবে, তাপ বা আগুনের ফল সংক্রান্ত, ঠিক আছে। এটা হচ্ছে পদ্য বা গদ্য সংকলন, পদ্য বা গদ্য বা সাহিত্য, ঠিক আছে। আর স্পার্মোলজি, স্পার্ম মানে শুক্রাণু, স্পার্মোলজি শুক্রাণু বিজ্ঞান, ঠিক আছে, এটা হচ্ছে শুক্রাণু বিজ্ঞান, ওকে। পোমোলজি হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যা। তাহলে পরের প্রশ্ন কিছু দেখি। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন, এখানে অপশন আছে আকবর। ফতেপুর সিক্রি আকবর প্রতিষ্ঠা শুধু করেছিলেন এমনটা নয়, ফতেপুর সিক্রির নামটা উনি রেখেছিলেন, শহরটি আগের থেকেই ছিল আগ্রাতে, ঠিক আছে। পরবর্তীকালে উনি যখন সেখানে রাজধানী স্থাপন করেন তখন শহরটির গুজরাট বিজয়ের পর উনি এই নামটি রাখেন ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রির কথাটার অর্থ হচ্ছে বিজয়ের শহর। কি ফতেপুর সিক্রির কথার অর্থ হচ্ছে বিজয়ের শহর, এই নামটি রাখেন। রাণা সংগ্রাম সিংহের জয়ের সাথে জয়ের পর বিজয়ের শহর নামটি রাখেন। যখন রাণা সংগ্রাম সিংহের কাছে যুদ্ধে জয়লাভ করেন গুজরাটে, তখন তিনি এই ফতেপুর সিক্রি শহরটির নাম রাখেন, ঠিক আছে। কত সালে? 1573, 1573 সালে, ঠিক আছে, 1573 সালে। চলো পরের প্রশ্ন কি এসে দেখি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমাদের পড়তে পারে, সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা, এটা পড়ে তোমাদের, বুলন্দ দরওয়াজা, এই প্রশ্নটা পরীক্ষাতে পড়ে। তো বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? বুলন্দ দরওয়াজা তো এই ফতেপুর সিক্রিতে অবস্থিত। এই ফতেপুর সিক্রিতে ঢোকার যে গেটটা, সেই বড় গেটটাকে বলা হয় বুলন্দ দরওয়াজা,
ঠিক আছে, এটা ওইখানেই ফতেহ স্বীকৃতি অবস্থা, এটা আগ্রাতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে। মুঘল সম্রাট, কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত? জিন্দাবির কাকে বলা হতো? জিন্দাবির বলা হতো ঔরঙ্গজেবকে। কেন বলা হতো না, ঔরঙ্গজেব ছিলেন প্রচণ্ড গোঁড়া, এক গোঁড়া টাইপের ইসলাম শাসক। ঠিক আছে, মানে নিজের ধর্মের প্রতি খুবই বিশ্বাসী ছিলেন, নিজের ধর্মকে তিনি সর্বসেবা করে রাখতেন। তার আমলে শরিয়ত আইন চালু হয় সাম্রাজ্যে। ঠিক আছে, তার ইসলাম ধর্মের প্রতি যে অনুরাগ, এই কারণে তাকে মুসলিমরা, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীরা তাকে জিন্দাবির বলে ডাকতেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে। স্পঞ্জ কি? স্পঞ্জ কি? এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ স্পঞ্জ, এটা হচ্ছে সমুদ্রের নিচের একটা উদ্ভিদ কিন্তু নয়, এটা হচ্ছে জীবদেহ, এর মধ্যে জীবের বৈশিষ্ট্য আছে। এটা বহুকোষী প্রাণী একটা, স্পঞ্জটা। এটা সমুদ্রের নিচের প্রাণী। ঠিক আছে, একে অপরের সঙ্গে নালাকার আকারে এরকম জড়িয়ে জড়িয়ে থাকে এরা। এই দেখো, জীবাশ্ম নয়, ছোট্ট না, এটা হচ্ছে জীবদেহ। ঠিক আছে, এটা একটা বহুকোষী প্রাণী। এর পর্ব হচ্ছে, স্পঞ্জ পর্ব হচ্ছে পরিফেরা পর্ব। এটা পড়তে পারে পরিফেরা পর্বের অন্তর্গত স্পঞ্জটা, পরিফেরা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি হয়, সুতির কাপড় কখনো হয় কি? সুতির কাপড় জ্বলে যাবে, অভ্র অভ্র আয়রনে ব্যবহার করা হয়, ক্যাডমিয়ামও নয়। এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাসবেস্ট। ঠিক আছে, অ্যাসবেস্ট দিয়ে অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি হয়। এটা অ্যাসবেস্টের ছবি, অ্যাসবেস্টের একটা ধাতু। আচ্ছা, অ্যাসবেস্ট কিন্তু ক্ষতিকারক পদার্থ। অ্যাসবেস্ট কখন ব্যবহার করা হয় বেশি? আমাদের যে বাড়ির যে ছাদ দেওয়া হয়, তোমরা দেখবে অ্যাডবেস্টার বলে, আমরা আমরা চলতি ভাষায় বলে অ্যাডবেস্টার, ওটা হচ্ছে অ্যাসবেস্ট। বেশি অ্যাসবেস্টের গুঁড়ো আমাদের শরীরের মধ্যে ফুসফুস যদি প্রবেশ করে, তাহলে অ্যাসবেস্টোসিস রোগ হয়। কি রোগ হয়? অ্যাসবেস্টোসিস রোগ হয়, অ্যাডবেস্টারের গুঁড়ো আমাদের শরীরে প্রবেশ করলে। ফুসফুসে ক্যান্সার হতে পারে। ঠিক আছে, ফুসফুসে ক্যান্সার হতে পারে। আচ্ছা, এটা বাড়ির ছাদে ব্যবহৃত হয়। এছাড়া ফ্লোর যে টাইলস হয়, আমাদের যে টাইলস বিছানো হয় মেঝেতে, সেই ফ্লোর টাইলসের আমরা ব্যবহার করি অ্যাসবেস্টোসিস। আর যে ব্রেক শু হয়, ব্রেক শুতে আমরা ব্যবহার করি, ব্রেক শু যেটা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা কেন ব্যবহার করা হয়? কারণ অ্যাসবেস্টোসিস হচ্ছে, এর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না, তাপ অতি সহজে যেতে পারে না। ঠিক আছে, অর্থাৎ তাপ প্রতিরোধী, তড়িৎ প্রতিরোধী, এবং কি আগুনও প্রতিরোধী। এর মধ্যে দিয়ে আগুনও যেতে পারে না, খুব কম উত্তপ্ত হয়। ভারতীয় মহিলাদের মধ্যে কে প্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? প্রথম অলিম্পিক পদক জিতেছিলেন, ইনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী। অশ্বিনী নাচাপ্পা ছিলেন সে সময়ের একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানার, দৌড়বিদ, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের। অশ্বিনী নাচাপ্পা, অশ্বিনী নাচাপ্পা পিটি উষাকে দুবার হারিয়েছিলেন, পিটি উষাকে। অশ্বিনী নাচাপ্পা আবার একজন অ্যাক্ট্রেসও ছিলেন। পিটি উষাকে বলা হতো তখন দৌড়ের রানী বলা হতো পিটি উষাকে। পিটি উষা প্রচুর পদক দিয়েছিলেন সে সময়। বর্তমানে ইনি রাজ্যসভার সংসদ আছেন, পিটি উষা। ইনাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী বলা হয় পিটি উষাকে, প্রশ্ন আসতে পারে পিটি উষা নিয়ে। আচ্ছা, উষা সহদেব সম্পর্কে কোনো জানা নেই, যদি তোমাদের জানা থেকে তোমরা বলতে পারো। চলো পরের প্রশ্ন কি আছে। মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখে? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কেমন দেখবে? এখানে কেমন দেখা যাচ্ছে? কালো। কেন কালো দেখাবে? কারণ সেখানে তো বায়ুমণ্ডল নেই। আলো, আমরা আকাশটা নীল কেন দেখি? আলো রিফ্লেক্ট হয় বলে, রিফ্লেকশন আলো হয়, আলো প্রতিসরিত হয়, এই জন্য আমরা দেখতে পাই। কিন্তু এখানে মহাকাশে তো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে রিফ্লেক্ট হওয়ার কোনো কারণ নেই। আলো কোথায় মাধ্যমে পড়বে, তবে তো আলো দেখতে পাওয়া যাবে, এখানে দেখতেই পাওয়া যায় না, এই কারণে কালো। আচ্ছা, এখান থেকে তোমাদের আরো কিছু শেখানোর জিনিস আছে, যেমন আকাশের রং নীল কেন হয়, রিফ্লেক্ট হয়, আমি বললাম। আচ্ছা, নীলই কেন হয়? সূর্যের যেটা আলো, সূর্যের আলো তো 7টি রং থাকে, তাহলে নীলই কেন দেখায়? কারণ নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম, সে তত বেশি বিচ্ছুরিত হয়। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এখানে লাল কম বিচ্ছুরিত হয়। ঠিক আছে, এটা পরীক্ষায় পড়তে পারে, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং নীল এবং বেগুনি সবচেয়ে কম। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?
সবচেয়ে বেশি ফ্যাট প্রয়োজন হয় আমাদের শীতকালে। শীতকালে আমাদের বেশি ফ্যাটের প্রয়োজন হয়, সবচেয়ে কম ফ্যাটের প্রয়োজন হয় গরমকালে। ঠিক আছে, চলো। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে আমাদের কি ক্ষতি হয়? ফ্লোরিন দেখবে বলা হয় টুথপেস্টে ফ্লোরাইড আছে কি না, এটা নিয়ে অনেক কোম্পানি বিজ্ঞাপন করে। ঠিক আছে, এটা হচ্ছে দুর্বল দাঁত, সঠিক উত্তর হবে দুর্বল দাঁত। ফ্লোরিন যদি না ঠিক মতো থাকে তাহলে দুর্বল দাঁত, দাঁত দুর্বল হয়ে যায়। গয়টা কখন হয়? গয়টায় হয়, এটা পরীক্ষাতে পড়ে, আয়োডিনের অভাবে গয়টার হয়, আয়োডিনের অভাবে গয়টার হয়। একে আবার বলা হয় হাইপোথাইরয়েডিজম বলা হয়, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। আয়োডিনের অভাবকে থাইরয়েড গ্রন্থির প্রদাহ দেখা দেয়। ক্ষুধামান্দ্য, ক্ষুধামান্দ্য হচ্ছে ক্ষুধা হ্রাস, টেনশন, মানসিক দুশ্চিন্তা এসব হলে ক্ষুধামান্দ্য দেখা দেয়। আর অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় আয়রনের অভাবে, আয়রনের অভাব হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। ঠিক আছে, চল পরের প্রশ্ন কি আছে দেখি। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন তৈরি হয় টলুইন দিয়ে। স্যাকারিন কি? স্যাকারিন হচ্ছে চিনির থেকে 300 থেকে 500 গুণ মিষ্টি। কত? 300 থেকে 500 গুণ বেশি মিষ্টি একটি রাসায়নিক। পরের প্রশ্ন কি আছে দেখি। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি? জিএসএম এর পুরো কথাটি হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ঠিক আছে, এর সঠিক উত্তর হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। পরের প্রশ্নটি হচ্ছে কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? দুধের মধ্যে, দুধকে প্রথমে সুষম খাদ্য বলা হতো, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে দুধের মধ্যে লোহা ও ভিটামিন সি ঠিক পরিমাণে থাকে না, যতটা দরকার ততটা লোহা এবং ভিটামিন সি থাকে না, এই কারণে দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না। দুধের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম দুধের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। এছাড়া ফসফরাস, ভিটামিন এ, বি12 এগুলো পাওয়া যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে। ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত? তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, যখন তোমরা ভোট দাও সে সময় যে বাটনটা টিপো এটাকে বলা হয় ভিভিপ্যাট। অর্থাৎ আমরা যে নির্বাচনের সময় যে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হয় যে মেশিনের সাহায্যে, সেই মেশিনটা হচ্ছে ভিভিপ্যাট। অর্থাৎ এটা কিসের উত্তর হয়ে যাবে? অপশন সি, সাধারণ নির্বাচন। চলো পরের প্রশ্ন কি আছে। 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? 2019 সালের প্রশ্নটা যেহেতু, তাই 2019-এর প্রশ্ন এখানে পড়েছে। তখন ছিলেন সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামপোসা এসেছিলেন তখন, সিরিল রামপোসা সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি। আচ্ছা, তোমাদের প্রশ্ন যেটা আসবে 2024-এর যে প্রজাতন্ত্র দিবস, তাতে কে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন? প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। 2024-এর যে প্রজাতন্ত্র দিবস, তাতে প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন? দেখো 2024 সালে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড, সরি, ইউএসএ প্রেসিডেন্ট, নামটা ভুলে যাচ্ছি, জো বাইডেন। ইউএসএ প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে জো বাইডেন কাজের কারণ দেখিয়ে আসেননি, আসার জন্য জানাননি। পরবর্তীকালে ভারত ফ্রান্সের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ পাঠায় এবং ফ্রান্সের যে ম্যাক্রন, উনি আসেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডের সময় অতিথি হিসেবে। ঠিক আছে, কি নাম? ম্যাক্রন। কি ইনার পুরো নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, এটা মনে রাখি, ইমানুয়েল ম্যাক্রন, ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের আসেন 2024-এ। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? হার্ট অ্যান্ড সোল। এটা হচ্ছে 32 নম্বর ধারা। আচ্ছা, এই ধারাতে কি বলা আছে? 32 নম্বর ধারা হচ্ছে সংবিধান প্রতিবিধানের অধিকার। এটা হচ্ছে সংবিধানের প্রতিবিধানের অধিকার, সংবিধানের প্রতিবিধানের অধিকার, এটা হচ্ছে 32 নম্বর ধারা। এখানে কি মূলত কি বলা হয়? একজন সাধারণ নাগরিকের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের মূল ভিত্তিটা হচ্ছে 32 নম্বর ধারা। এখান থেকে একজন সাধারণ নাগরিক যদি মনে করে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে সে আদালতে যেতে পারে। ঠিক আছে, আর 356 নম্বর ধারা, এটা আমি আগের ভিডিওতে বলেছি, এটা হচ্ছে
রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে রাজ্যপাল, ঠিক আছে। আর 19 নম্বর ধারা কি? 19 নম্বর হচ্ছে বাক স্বাধীনতা, অর্থাৎ কথা বলার, ঠিক আছে। আর 14 নম্বর ধারা কি? 14 নম্বর ধারা হচ্ছে সাম্যের অধিকার, সকলের জন্য সমান আইন, সমতার অধিকার, ঠিক আছে। 19 নম্বর ধারা হচ্ছে বাক স্বাধীনতা। সমস্ত কিছু এগুলো তোমরা লিখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। যে বাক স্বাধীনতা আমি ডিটেলসে করাচ্ছি এই কারণে, আমি উত্তর বলে দিয়ে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ডিটেলসে করাচ্ছি তাই তোমরা সমস্ত কিছু পুরোটাই জানো। একটা প্রশ্ন থেকে 4টা প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। এখানে 50টা 52টা প্রশ্ন আমি আলোচনা করছি, কিন্তু হিসাব করে রাখো তোমরা 200টা প্রশ্ন আলোচনা করছি, প্রতিটা অপশন এখানে আলোচনা করছি। আর 14 নম্বর ধারাটা কি? 14 নম্বর ধারা হচ্ছে সাম্যের বা সমতার অধিকার, ঠিক আছে, সাম্যের অধিকার। আর এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, রাজ্যের রাজ্যের রাষ্ট্রপতি শাসন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? 1946 সালে ক্যাবিনেট মিশন আসে, কি জন্য আসে? ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য, ভারতকে ব্রিটিশ সরকারের হাত থেকে স্বাধীনতা হস্তান্তর করা হবে, শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে এবং স্বাধীনতা দেওয়া হবে। সেই জন্য তখন ক্যাবিনেট মিশন পাঠানো হয়, অর্থাৎ মন্ত্রী মিশন পাঠানো হয়, যার পদাধিকারী ছিলেন স্যার লর্ড প্যাথিক লরেন্স। কে ছিলেন? লর্ড প্যাথিক লরেন্স, ঠিক আছে। আচ্ছা, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এটা হচ্ছে অপশন সি, এটা বিমল জালানের ছবি, বিমল জালানের লেখা, ঠিক আছে, বিমল জালান। ইনি কে ছিলেন? ইনি ছিলেন প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং রাজ্যসভার প্রাক্তন মনোনীত সদস্য ছিলেন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে? এটা 2019-এর প্রশ্ন হিসেবে তখন রাজি, এটা অপশন উত্তর হতো, ঠিক আছে। এই রাজি সিনেমার জন্য এটা রিওয়ার্ডটা দেওয়া হয়েছিল। আর বর্তমানে 2024 সালে যে ফিল্মফেয়ার হয় 69তম, এটা 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024-এ যেটা হয়েছে, তাতে সেরা ফিল্ম হয়েছে 12 ফেল। তোমরা কমেন্টে জানাও এর মেন ক্যারেক্টার কে আছেন, ঠিক আছে। কি নাম? 12 ফেল, পরীক্ষায় আসতে পারে। 12 ফেল সিনেমাটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চরিত্র বিবেচিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর ক্রিটিক্সের জন্য জোরাম, এটা মনে রাখবে, ক্রিটিক্স, সেরা ক্রিটিক্স, কি নাম? জোরাম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব জ্যাব কথাটি হচ্ছে গল্ফ, সরি গল্ফ নয়, বক্সিং এর সাথে যুক্ত। জ্যাব কথাটি বক্সিং এর সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, জ্যাব কি? জ্যাব এরকম একটি পাঞ্চ যেটা বক্সিং বা মার্শাল আর্টসে ব্যবহার করা হয়। জ্যাব করা মানে একটা পাঞ্চ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব, দেখো এটা একটা ভালো বোঝার জিনিস, তোমাদের এখান থেকে প্রশ্ন আসে, তাহলে একটু ভালো করে এটা জানা যাক, জিনিসটা কি একটু ভালো করে জেনে নাও। দেখো এখানে সূর্য আছে, ঠিক আছে, ভালো করে একটু বুঝে নাও, একবার দেখে নিলে পুরোটাই পেরে যাবে, এটা আমি শিওর, ঠিক আছে। এটা ভালো করে একটু বুঝে নাও, যদি না পরে পারো তখন আমাকে বলবে, একটু বোঝার চেষ্টা করো। আমি যেটুকু বলে দিচ্ছি একটু ভালো করে দেখো। দেখো এটার উপর অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ, এই সাইড উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। এখানে শুরু হচ্ছে 21শে ডিসেম্বর থেকে শুরু, 21 বা 22শে ডিসেম্বর, ঠিক আছে। 21শে ডিসেম্বর এটা হচ্ছে মকর সংক্রান্তি, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসেম্বর, এবারে এখান থেকে জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক আছে। এখানে জানুয়ারি, এটা 3 বা 4 জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখানে হচ্ছে মার্চ, 21শে মার্চ, ঠিক আছে। এখানে 21শে ডিসেম্বর, এখানে 21শে মার্চ, ঠিক আছে। এটা হচ্ছে 21শে জুন, 21শে জুন, একটু ভালো করে লক্ষ্য করো, এক্ষুনি বুঝে যাবে সমস্ত কিছু, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। এটা হচ্ছে 3 বা 4 জুলাই, ঠিক আছে। এটা হচ্ছে
21শে সেপ্টেম্বর। ঠিক আছে, এরপর দেখো এখানে চারটা এরকম তোমরা নিজেরা দাঁড়ি করে নেবে সোজা। এটা 21শে ডিসেম্বর, এখানটা হচ্ছে 21শে ডিসেম্বর, এটা হচ্ছে 21শে মার্চ, এটা হচ্ছে 21শে জুন, আর এটা হচ্ছে 21শে সেপ্টেম্বর। এখান থেকে এই জায়গার থেকে এই জায়গার থেকে ঘুরে ঘুরে এখানে আসতে এটা 6 মাসের সময়। ঠিক আছে, এই জায়গার থেকে এই জায়গায় আসতে এটা 6 মাসের সময়, আর এখান থেকে এটা আসতে 6 মাসের সময়। এদিকে 6 মাস, এদিকে 6 মাস, এটাকে বলা হয় একটা অয়নকাল। এই সাইডে আসতে আবার এদিকে যখন আসবে তখন এটাকে বলা হয় আরেকটা অয়নকাল। ঠিক আছে, তাহলে 21শে ডিসেম্বর এখানে মকর সংক্রান্তি, এদিকে যখন এখানে চলে আসবে 21শে জুনে চলে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ট্রপিক অফ, এটা হচ্ছে কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি এটা হচ্ছে 21শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর, 21শে মার্চ, এটা হচ্ছে 21শে জুন। 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি। ঠিক আছে, আর এখানে দেখো এই অবস্থানটা দেখো, এখানে পৃথিবীটা, এই পৃথিবীর অবস্থান কিন্তু। ঠিক আছে, এটা পৃথিবী আছে এগুলোতে, এগুলো সব পৃথিবীর অবস্থান আছে। ঠিক আছে, এগুলো পৃথিবীটা ঘুরছে এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে ঘুরছে। ঠিক আছে, এরকম ভাবে, এরকম ভাবে ঘুরছে। এই পৃথিবীর অবস্থানটা যখন এখানে চলে আসবে, তোমরা ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা যখন পৃথিবী আসবে তখন এখান থেকে ডিস্টেন্সটা কতটা হচ্ছে দেখো, অনেকটা ডিস্টেন্স হচ্ছে। অর্থাৎ অপদূরত্বে, অপ মানে কি? অপ মানে দূরে, অপ মানে দূরে, আর সুর মানে অবস্থান। এটা হচ্ছে অপসূর অবস্থান, মানে দূরে অবস্থান। আর এটা হচ্ছে কাছে অবস্থান, এইটুকু আছে, এইটুকু, সরি এইটুকু আছে, এখান থেকে এইটুকু আছে। এটা হচ্ছে অনু, অনু মানে কাছে, আর সুর। ডিসেম্বরের পরে জানুয়ারি, অর্থাৎ 3 বা 4 জানুয়ারিতে কি হচ্ছে? কাছে অবস্থান হচ্ছে। আর জুলাইয়ে, 3 বা 4 জুলাই কি হচ্ছে? সবচেয়ে দূরে অবস্থান হচ্ছে। 3 বা 4 জুলাই কি? দূরে। আর এটা কি বলেছে? ন্যূনতম দূরত্ব কখন হয়? ন্যূনতম দূরত্ব কখন হয়? এখান থেকে এইটুকু। 3 বা 4 জানুয়ারিতে হয়, এটা চৌঠা জানুয়ারির উত্তর আছে। অপশান ডিটা উত্তর হয়ে যাবে। বুঝতে অসুবিধা হয়েছে? আশা করি হয়নি। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে যে ভালো লেগেছে বলে। আর বুঝতে অসুবিধা হলে এই জিনিসটা আমি আমার এক্সট্রাভাবে বোঝাবো। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা আমরা গোল কেন করলাম না? কারণ তোমরা জানো পৃথিবী যখন ঘোরে তখন উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। ঠিক আছে, পৃথিবীতে সম্পূর্ণ গোল নয়। আর ঘোরাটা, পৃথিবী যেটা এক্সিস অক্ষটা, উপবৃত্তাকার, যখন সূর্যের চারদিকে ঘুরে তখন গোলভাবে ঘুরে না, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। আর অবস্থানটা এরকম হবে। ঠিক আছে, এইদিকে বেশিটা ঘোরে, তারপর এদিকে কম ঘোরে। ঠিক আছে, এটা হচ্ছে একটা একটা ঘোরার কক্ষপথ, সূর্যকে প্রদক্ষিণ করার কক্ষপথ। ঠিক আছে, যখন এরকম দূরে অবস্থান করে তখন অপসূর, সেটা হচ্ছে 21শে জুলাই। আর কাছে অবস্থান করলে অনুসূর, বা এই যেটা হচ্ছে 3 বা 4 জানুয়ারি। ওকে, এটা 21শে ডিসেম্বরের মকর সংক্রান্তি, এটা হচ্ছে 21শে জুনের কর্কট সংক্রান্তি। ঠিক আছে, আর এখানে এদিকে এটা 6 মাস, এখান থেকে এটা 6 মাস, এখান থেকে এটা 6 মাস। চলো পরের প্রশ্ন কিছু দেখি। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? গিরিশ কার্নাড ইনি ছিলেন নাটকের সাথে যুক্ত ছিলেন। কিসের সাথে যুক্ত ছিলেন উনি? গিরিশ কার্নাড নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ইনি ছিলেন একজন, এই ছবিটা দেখো তোমরা, ইনি ছিলেন একজন নাট্যকার। ঠিক আছে, এছাড়া চলচ্চিত্র পরিচালক ছিলেন। এটা 2019 সালের প্রশ্ন, উনি সেই সময় মারা যান, এই জন্য এটা প্রশ্নটা পড়েছিল। চলচ্চিত্র পরিচালক, এবং ইনি অভিনয়ও করতেন, অভিনয় শিল্পীও ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কিছু দেখি। সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর হবে সি, লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1829 সালে। 1829। লর্ড ডালহৌসি কেন বিখ্যাত? সত্যবিলোপ নীতির জন্য। সত্যবিলোপ নীতি পরীক্ষাতে পড়ে। লর্ড কার্জন কেন বিখ্যাত? বঙ্গভঙ্গের জন্য, 1905। ঠিক আছে, এরপর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কেন বিখ্যাত? লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয়, পরীক্ষায় পড়ে এটাও। ভারতের প্রথম ভাইসরয় হচ্ছেন লর্ড ক্যানিং। তার সময় মহাবিদ্রোহ সংগঠিত হয়, তার সময় কাগজের মুদ্রা চালু হয়, তার সময় পুলিশ সার্ভিস চালু হয়, সিভিল সার্ভিস চালু হয় লর্ড ক্যানিংয়ের সময়। ঠিক আছে, এগুলো পরীক্ষায় পড়ে, তার সময় সিভিল সার্ভিস শুরু হয় লর্ড ক্যানিংয়ের সময়। আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, লর্ড ক্যানিংয়ের সময়। এগুলো পরীক্ষাতে পড়ে, মহাবিদ্রোহ এনার সময় হয়, লর্ড ক্যানিংয়ের সময়।
মহাবিদ্রোহ। ঠিক আছে, পুলিশ সার্ভিস চালু হয় লর্ড ক্যানিংয়ের সময়। তোমরা যেহেতু পুলিশের পরীক্ষা দেবে, এটা জেনে রাখবে। পুলিশ সার্ভিস লর্ড ক্যানিংয়ের সময় চালু হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় এখানে হবে মাছের মধ্যে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, নীল দেখায় মহাকাশ থেকে জন্য পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। শনিকে কি বলে? শনির মধ্যে বলয় আছে। ঠিক আছে, ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। ঠিক আছে, প্লুটোকে বামন গ্রহ বলে। প্লুটো গ্রহ নয় কিন্তু বামন গ্রহ। ঠিক আছে, এছাড়া আরও আছে তোমাদের হলুদ গ্রহ আছে, শুক্রকে হলুদ গ্রহ বলে, এগুলো জেনে রাখো। হলুদ গ্রহ বলা হয় শুক্রকে। আর লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, এগুলো জেনে রাখো। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে? 1905 সালে। কি কারণে তিনি প্রতিষ্ঠা করেন এটা? শিক্ষার অগ্রগতি, অস্পৃশ্যতা দূরীকরণ ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে। ঠিক আছে, ইনি বিখ্যাত কেন? গোপাল কৃষ্ণ গোখলে ইনি ছিলেন গান্ধীজির রাজনীতির গুরু। গান্ধীজির রাজনীতির গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির রাজনীতির গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। নিচের কোনটি যমজ শহর নয়? এখানে যে অপশনগুলো আছে, দুর্গাপুর, আসানসোল, এটা যমজ শহর। সব যমজ শহর নয়, দিল্লি, নিউ দিল্লি। এটা সঠিক উত্তর হবে দিল্লি এবং নয়ডা। দিল্লি, নয়ডা যমজ শহর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। রামধনু কেন হয়? আচ্ছা, রামধনু কেন হয়? আলোর বিচ্ছুরণ এটা সঠিক উত্তর, এটাই হবে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। এবার কোনো একটা প্রিজমের মতো, প্রিজমের যে ধর্ম, প্রিজমের ধর্ম পালন করে। ঠিক আছে, আর প্রিজমের মধ্যে গেলে আলো কি করে? 7টা রশ্মিতে বেনিয়া সহকলায় বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য 7টা রং দেখা যায়। এই দেখো তোমার লক্ষ্য করো, 7টা রং দেখা যাচ্ছে। ঠিক আছে, এই 7টা রং দেখা যায় যেহেতু জলকণাটা প্রিজমের মতো প্রিজমের ধর্ম বহন করে সে সময়। আচ্ছা, বাঁকা কেন দেখায়? কারণ বাঁকা দেখানোর কারণ হচ্ছে বিভিন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন। আর এটা আলোর বিচ্ছুরণটা কি? আলোর প্রতিসরণটা কি? প্রতিসরণ মানে হচ্ছে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে কি হয়? বেঁকে যায়। এটা হচ্ছে প্রতিসরণ। আর আলোর বিচ্ছুরণ কোনো একটা মাধ্যমে পড়ার পর সেটা চারদিকে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এটা হচ্ছে বারদলি আন্দোলন, বারদলি সত্যাগ্রহ। ঠিক আছে, বারদলি সত্যাগ্রহ কেন হয়েছিল? কারণ সে সময় 22% ট্যাক্স বৃদ্ধি করে দেওয়া হয়েছিল কৃষকদের। আর এটার বিরুদ্ধে কৃষকদের নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের আন্দোলন হয়েছিল। আর এখান থেকে ইনি বিখ্যাত হয়েছিলেন। ঠিক আছে, এখানে এনাকে সর্দার নামে ভূষিত করা হয়। পরের প্রশ্ন কিছু দেখি। আচ্ছা, এটা হয়তো তোমাদের জিআর কোশ্চেন হতে পারে, কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। মিরর। মিরর মানে দর্পণ বা আয়না। মিরর থেকে রিফ্লেকশন হয়, প্রতিফলন হয়। জল থেকে কি হবে? জল থেকে এটা হবে রিফ্লেকশন। রিফ্লেকশন অর্থাৎ প্রতিসরণ হবে। ওটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় যখন, তখন বেঁকে যায়। জলে গেলে কি হয়? জলের ভিতরে কোনো জিনিসকে উঁচুতে দেখায় বা নিচুতে দেখানোর কারণে কি? রিফ্লেকশন, কাছে চলে আসে। বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যায়, ঠিক আছে, তখন বেঁকে যায়, কাছে চলে আসে। চলো পরের প্রশ্ন কি আছে। আর রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয়? রিফ্লেকশনের ক্ষেত্রে এক মাধ্যমে পড়ার পরে কি হয়? আবার ঘুরে যায়, যে মাধ্যমে যে কোণে এসেছিল সেইভাবে ফিরে যায় আবার, হচ্ছে রিফ্লেকশন। আর রিফ্লেকশন হচ্ছে মাধ্যমে শোষণ করে নিয়ে কিন্তু কাছে চলে আসে বা দূরে সরে যায়, এরকম হয়। চলো পরের প্রশ্ন কিছু দেখি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? এটা হচ্ছে 100তম সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ছিটমহল সমস্যাগুলো রয়েছিল, প্রায় 162টা ছিটমহল ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে। যখন দেশভাগ হয়, পাকিস্তান ও ভারত দেশভাগ হয়ে যায়, সেই সময় যে রেড ক্লিফ ছিলেন,
উনি কিছু কিছু অংশ ভারতের মধ্যে, কিছু অংশ বাংলাদেশের, কিছু অংশ রেখে দিয়েছিলেন। আর বাংলাদেশের মধ্যে কিছু অংশ ছিল যেগুলো ভারতের, দ্বন্দ্ব লাগানোর জন্য হয়তো। ভারতের বিভাজন, ডিভাইড অ্যান্ড পলিসি জানো তোমরা, ব্রিটিশরা খেলেছে, সে কারণেই হয়তো সেগুলো রেখে দিয়েছে। সেগুলো মীমাংসা করেনি, করতে পারলেও হয়তো করেনি। ঠিক আছে, তো 162টা ছিটমহলের সমস্যা ছিল, ঠিক আছে, সেগুলো 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশ একসঙ্গে মিলে ঠিক করে নিয়েছে বর্তমানে 2015 সালে। এর আগেও এর আগেই নেওয়া হয়েছিল, কিন্তু 2015 সালে শেষ পর্যন্ত ঠিক হয়। এই জন্য ভারতকে অনেকটা অঞ্চল খোয়াতে হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে? এমনও জায়গা আছে যেখানে, ধরো এইটা একটা জায়গা, এটা ভারতের জায়গা, ঠিক আছে, ভারতের জায়গার মাঝখানে একটু বাংলাদেশের জায়গা, ঠিক আছে, এখানে এখানে পুরো বাইরেটা পুরো বাংলাদেশের জায়গা, মাঝটা ভারতের জায়গা, এখানে বাংলাদেশের জায়গা। এমনও জায়গা ছিল, এমনভাবে ওরা রেখে দিয়েছিল যাতে এরা নিজেরা খাওয়া কামড়া করে মরে যায়। চলো পরের প্রশ্ন কিছু দেখি। এটাকে বলা হতো ছিটমহল, এটা জেনে রাখো, ছিটমহল বলা হতো এগুলোকে, ছিটমহল সমস্যা বলা হতো। পরের প্রশ্ন, 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2020 সামার অলিম্পিক অনুষ্ঠিত হয়ে গেছে টোকিওতে, টোকিও 2020 অলিম্পিক, ঠিক আছে। তোমাদের যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে 2024-এর সামার অলিম্পিক কোথায় হবে? সেটা হবে আইফেল টাওয়ার কোথায় আছে? প্যারিস, ফ্রান্সের প্যারিসে হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কিছু দেখি। ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? ফটোগ্রাফিক ফিল্মে আলোকচিত্র পরিস্ফুট করার জন্য ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড, ঠিক আছে, সিলভার ব্রোমাইড ফটোগ্রাফি ফিল্মে আলোকচিত্র দেখানোর জন্য ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন কিছু দেখি। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে বিদ্যুতের যে শক্তি, এনার্জি পরিমাপ করা হয় কিলোওয়াট ঘন্টা এককে, ঠিক আছে। মিটারে আমরা কিলোওয়াট ঘন্টা বলা হয়, এক ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ওয়াট ঘন্টা সমান 1 ইউনিট, ঠিক আছে। 1 ইউনিট মানে 1 কিলোওয়াট ঘন্টা, সরি, 1 কিলোওয়াট ঘন্টা সমান 1000 ওয়াট ঘন্টা সমান 1 ইউনিট, 1 ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা সমান কি 1 ইউনিট। চলো পরের প্রশ্ন কিছু দেখি। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী এখানে হচ্ছে ইয়াংজে, চীনের ইয়াংজে নদী, চীনের ইয়াংজে নদী, এই যে এখান থেকে উৎপন্ন হয়ে এভাবে সরে সরে এখানে গিয়ে শেষ হয়ে যায়, এটা চীনের ইয়াংজে নদী, ঠিক আছে, এটা এশিয়ার বৃহত্তম নদী। আর হোয়াংহো হচ্ছে চীনের দ্বিতীয় বৃহত্তম নদী। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হয়, এটা প্রশ্ন পড়ে, হোয়াংহোকে চীনের দুঃখ বলা হয়, ঠিক আছে। ইয়াংজি নদী দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6300 কিলোমিটার, ইয়াংজি নদীর দৈর্ঘ্য। আর হোয়াংহোর দৈর্ঘ্য হচ্ছে 5000, সরি, হোয়াংহোর দৈর্ঘ্য হচ্ছে 5464 কিলোমিটার, ঠিক আছে। চলো এটা সিন্ধু গঙ্গা গেলো ভারতের। পরের প্রশ্ন কিছু দেখি। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্যের পরীক্ষাতে প্রায় আসে, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত, কী কারণে বিখ্যাত? বন্দিপুর অভয়ারণ্য বিখ্যাত হচ্ছে বাঘের কারণে, ঠিক আছে। এছাড়া এখান থেকে কর্ণাটকের পরে সেটা হচ্ছে ভদ্রা, কর্ণাটকের ভদ্রাটা আসতে পারে। ওড়িশার ন্যাশনাল পার্ক পড়ে, সেটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছি শিমলিপাল আর ভিতরকনিকা। কি কি? শিমলিপাল ও ভিতরকনিকা, শিমলিপাল ও ভিতরকনিকা, এটা উড়িষ্যার পড়ে। গুজরাটের পড়ে যেটা গির অরণ্য, যেটা সিংহের জন্য, গুজরাটের গির অরণ্য। আর রাজস্থানের রণথম্বর, সরিস্কা, এই দুটো পড়ে, রণথম্বর আর সরিস্কা, এই দুটো পড়ে, ঠিক আছে। ভালো করে সব লিখিয়ে রাখবে, যতগুলো ইম্পর্টেন্ট ততগুলোই বলছি, আর এগুলোর মধ্যে পরীক্ষায় আসবে। আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে পাস করে বসে আছি এগুলো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কিছু দেখি। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? স্মৃতি মান্ধানা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত, ঠিক আছে, স্মৃতি মান্ধানা ক্রিকেটের সাথে যুক্ত। ইন্ডিয়ান বাঁহাতি ওপেনার,
চলো পরের প্রশ্ন কি দেখি। কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? আচ্ছা, এটা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যায়নি। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? এটা পরীক্ষায় আসে। এটা লিখে রাখো 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এই 8টি রাজ্য হচ্ছে, প্রথম থেকে দেখো, রাজস্থান, ঠিক আছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পরপর বলে যাচ্ছি আমি, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, সরি ঝাড়খণ্ডের পরে পশ্চিমবঙ্গে আসছে, ঝাড়খণ্ডের পরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আর মিজোরাম, আর এদিকে হচ্ছে এটা গুজরাট, ঠিক আছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, মিজোরাম, এই 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এটা ভালো করে মনে রাখবে। চলো পরের প্রশ্ন কিছু দেখি। ভারী জল কি? ভারী জল হচ্ছে একটা হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, যেটা 2H হাইড্রোজেন দ্বারা গঠিত। এটা ব্যবহার করা হয় কিসে? পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, এটা 1H, 2H আর 3H। এটা জেনে রাখো। প্রোটিয়াম, ডয়টোরিয়াম আর ট্রিটিয়াম। এটা হচ্ছে প্রোটিয়াম, ডয়টোরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডয়টোরিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে। 1H, 2H, 3H। 2Hটা ভারী জল হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এটার আরেকটা নাম আছে ডয়টোরিয়াম অক্সাইড। ভারী জলকে বলা হয় ডয়টোরিয়াম অক্সাইড। ডয়টোরিয়াম অক্সাইড, D2O, ভারী জলকে বলা হয়। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায় তাহলে খুব ঝড় হবে। পাঠ যদি, এটা ব্যারোমিটারটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী। এটা পরীক্ষায় পড়তে পারে। বিজ্ঞানী টরেসেলি। টরেসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন। এতে এটা প্রথম টরেসেলির ব্যারোমিটার ছিল, এই ব্যারোমিটারটা, ঠিক আছে। এই পাঠটা পারস্তম্ভ যদি আস্তে আস্তে যদি ওঠে তাহলে কি হবে? বায়ুর চাপ বাড়বে, অর্থাৎ উচ্চচাপ হবে, ঠিক আছে। আর উচ্চচাপ যদি হয় তাহলে আবহাওয়া পরিষ্কার থাকবে। উচ্চচাপ অর্থাৎ পাঠ যদি বাড়ে বা উচ্চচাপ বাড়ে, বাড়লে কি হবে? কি হবে? পরিষ্কার থাকবে বাড়লে। আর চাপ যদি আস্তে 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 নামে, পারস্তম্ভ স্তম্ভের উচ্চতা যদি আস্তে আস্তে নামে, তাহলে কি হবে? নামলে নিম্নচাপ, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপ মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর যদি হঠাৎ করে নেমে যায় তাহলে কি হবে? চাপ হঠাৎ করে কমে গেলে সেখানে খুব জোরে ঝড় হবে। পরের প্রশ্ন কি আছে দেখি। অ্যাটমস, মলিকিউল, অর্থাৎ অ্যাটম দিয়ে, পরমাণু দিয়ে অণু তৈরি হয়। তাহলে কোষ দিয়ে কি হবে? কোষ দিয়ে কলা হবে, টিস্যু হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি আছে। 1 GB সমান কত বাইট? এখানে দেখো, এটা ভালো করে একটু জেনে রাখো। প্রথম থেকে বলে দিচ্ছি। 1 TB, 1 TB, 1 GB। 1 TB মানে হচ্ছে 1000 GB। 1 GB মানে 1000 MB, অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। 1024 কিন্তু অ্যাপ্রক্সিমেট বলছি আমি। 1 MB সমান 1000 KB, 1000 KB। আর 1 KB সমান 1000 বাইট। 1 বাইট সমান 8 বিট। 8 বিট, এটা পরীক্ষায় আসে। 1 বাইট সমান কত বিট, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। 1 TB সমান 1000 GB। এখানে সঠিক, এখানে উত্তর কত হবে? 1 GB সমান কত বাইট বলেছে, তাহলে 1 GB সমান কতগুলো শূন্য লাগবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে বাইট এসছে, তাহলে কটা হবে? 10⁹ এটা হবে 10⁹, ঠিক আছে। পরের প্রশ্ন কিছু দেখি। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? ভারতের প্রথম জাতীয় আয় নির্ধারণ করেন দাদাভাই নওরোজি। তাকে কি বলা হয়? একটু পরীক্ষায় পড়ে। গ্র্যান্ড ওল্ড ম্যান, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নওরোজিকে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজিকে বলা হয়। আর
ইনার সম্পর্কে পড়ে। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? ইনি হচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, প্রথম ভারতীয় সদস্য। এটা পরীক্ষায় পড়ে, ভালো করে মনে রাখবে, এগুলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন, ঠিক আছে। ইনি জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন সহপ্রতিষ্ঠাতা একজন ছিলেন, অনেকজন সহপ্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু তার মধ্যে ইনি একজন, দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন কি আছে দেখি। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে। বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে, ঠিক আছে। কয়লা 4 রকমের আছে। একটা হচ্ছে সবচেয়ে ভালো কয়লা যেটা, সেটা হচ্ছে আন্থ্রাসাইট, ঠিক আছে, সবচেয়ে ভালো কয়লা আন্থ্রাসাইট। তারপর বিটুমিনাস, 2 নম্বর হচ্ছে বিটুমিনাস, 3 নম্বর হচ্ছে লিগনাইট, আর 4 নম্বর হচ্ছে পিট, পিট কয়লা, ঠিক আছে। সবচেয়ে ভালো কয়লা হচ্ছে আন্থ্রাসাইট, আর সবচেয়ে খারাপ কয়লা হচ্ছে পিট। এটা হচ্ছে সবচেয়ে খারাপ কয়লা। খারাপ কেন বলা হয়? কারণ কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে, আর আন্থ্রাসাইটে সবচেয়ে ভালো আন্থ্রাসাইটটা, ঠিক আছে, কারণ কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। লিগনাইটটা বাদামি রঙের দেখতে, এই জন্য এটাকে বাদামি কয়লা বলা হয়, কিছুটা বাদামি রঙের আর কি। যেটা আন্থ্রাসাইট কয়লা সেটা খুব ঘন কালো থাকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি, এটা হচ্ছে, এটা লিগনাইটের ছবি। পরের প্রশ্ন দেখি, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা প্রচলন করেন আকবর। চলো পরের প্রশ্ন কি, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশের সরকারিভাবে ঘোষিত হয়েছিল? এটা আজকে শেষ প্রশ্ন। জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম দেখা গিয়েছিল উগান্ডাতে। জিকা ভাইরাসটা কি? জিকা ভাইরাস হচ্ছে এডিস ভাইরাস দ্বারা ছড়ানো, এডিস মশা দ্বারা ছড়ানো একটি রোগ। এডিস মশা দ্বারা ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়, এবং এই জিকা ভাইরাসটাও এডিস মশার দ্বারা ছড়ায়, ঠিক আছে। জিকা ভাইরাস যদি ছড়িয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রেগনেন্ট মহিলার সন্তান হতে পারে। প্রেগনেন্ট মহিলার সন্তান ছোট মাথা হতে পারে, এরকম আকারের মাথা হয়ে যেতে পারে যদি ওই মহিলা আক্রান্ত হয়। আর এর চেয়ে সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে আজ পর্যন্ত এর ওষুধ বা কোনো টিকা আবিষ্কার হয়নি জিকা ভাইরাসের, ঠিক আছে। এটা প্রথম দেখা যায় বানরের দেহে 1947 সালে দেখা যায়। 1947 সালে উগান্ডায় দেখা যায় বানরের দেহে। আর 1952 সালে মানুষের দেহে উগান্ডা এবং কি বলে তানজানিয়াতে দেখা যায়, ঠিক আছে। এটা 1952 সালে মানবদেহে প্রথম দেখা যায়, ঠিক আছে। এখানে কি বলেছে সরকারিভাবে ঘোষিত হয়েছিল, সেটা হবে উগান্ডা, সঠিক উত্তর হবে। আজকে এই 52টা প্রশ্ন ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি উৎসাহিত হব ভিডিও বানাতে, ঠিক আছে। কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, সময় বার করে অনেক করতে হয়। আমি বেশি সময় পাই না, তাও চেষ্টা করি তোমাদের সঠিকভাবে সঠিক উত্তর দিয়ে। কারণ ইউটিউব চ্যানেলে আমি ইউটিউবে দেখেছি যে হারে ভুল উত্তর দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া হয়, সেগুলো পরীক্ষার্থীদের পক্ষে খুবই ক্ষতিকর। আর একটা আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমিও জানি যে সবসময় ছাত্রছাত্রীরা চেষ্টা করে যে সঠিক উত্তরটা নেওয়ার জন্য। বইয়ের মধ্যে অনেক ভুল উত্তর থাকে, তুমি বইগুলো খুলে দেখবে একটা পাতায় প্রচুর প্রচুর ভুল উত্তর থাকে। আমি আমার চ্যানেলটা খুলেছি এই উদ্দেশ্যে যে যতটুকু শিক্ষার্থীদের জানাবো, সঠিকভাবে জানাবো, ডিটেলসে জানাবো, এবং যেমন কোনো ভুল তারা তথ্য না পায়। একটা জিনিসের যদি জ্ঞান পায় সেটা তারা যেমন সঠিকভাবে পায়, এটাই আমার তোমাদের জানানোর উদ্দেশ্য এবং আমার চ্যানেলটা চালানোর উদ্দেশ্য, ঠিক আছে। আমি বেশি সময় পাই না, তাও চেষ্টা করি ভিডিও বানানোর, এবং বানিয়ে যাব। একদিন দুদিন বা 4 দিন ছাড়া ভিডিও বানাবো এবং সঠিকভাবে নিয়ে আসবো। চ্যানেলটির সাথে লেগে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করি চ্যানেলটি ভালোবেসে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।